সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার রসায়ন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশনেও তোমরা বাড়িতে অবস্থান করে পড়াশোনা সঠিকভাবে চালিয়ে নিচ্ছ। আমি আগের 3টি ক্লাসে তোমাদেরকে সংযোজন বিক্রিয়া, অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যমূলক প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া ও সমানুকরণ বিক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি সেই ক্লাসগুলোতে যে বিষয়গুলো আমি পড়িয়েছি সেগুলো তোমরা ভালোভাবে বুঝে আয়ত্ত করেছ। আজকে বেঞ্জিনে বহু প্রতিস্থাপন ও ওরিয়েন্টেশন নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই লক্ষ্য করো বেঞ্জিনের একক প্রতিস্থাপিত যৌগ। তোমরা জানো যে বেঞ্জিনের মধ্যে 6টি কার্বন এবং 6টি হাইড্রোজেন পরমাণু রয়েছে। এক্ষেত্রে বেঞ্জিন ববের যে কোনো একটি হাইড্রোজেনকে যদি অপর একটি একযোজী পরমাণু বা মূলক দিয়ে প্রতিস্থাপন করা হয়, সেক্ষেত্রে যে সকল যৌগ উৎপন্ন হয় তাদেরকে একক প্রতিস্থাপিত বেঞ্জিন জাতক যৌগ বলা হয়ে থাকে। এই সকল একক প্রতিস্থাপিত বেঞ্জিন জাতক যৌগসমূহের সক্রিয়তা বেঞ্জিনের সক্রিয়তার চেয়ে ভিন্ন হয়, অর্থাৎ কম বেশি হয়ে থাকে। এক্ষেত্রে প্রতিস্থাপকের আবেশীয় ধর্ম ও ম্যাসোমারিক ফল উৎপন্ন প্রতিস্থাপিত বেঞ্জিন অণুতে প্রভাব সৃষ্টি করে, আর এজন্যই সক্রিয়তার দিক থেকে কম বেশি হয়ে থাকে। এখানে লক্ষ্য করো যে বেঞ্জিন ববের একটি হাইড্রোজেন মিথাইল দিয়ে প্রতিস্থাপিত হয়েছে এবং এই যৌগতে অ্যামিনো মূলক দিয়ে বেঞ্জিন ববের একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে। তাহলে উৎপন্ন এই টলুইন এবং অ্যানিলিন যৌগের সক্রিয়তা বেঞ্জিনের সক্রিয়তার চেয়ে বেশি। আবার পাশের দুটি যৌগে দেখা যাচ্ছে যে বেঞ্জিন চক্রের একটি হাইড্রোজেন নাইট্রোমূলক দিয়ে প্রতিস্থাপিত হয়ে উৎপন্ন হয়েছে নাইট্রোবেঞ্জিন, এবং অ্যালডিহাইড মূলক দিয়ে হাইড্রোজেন প্রতিস্থাপিত হওয়ার ফলে যে বেঞ্জালডিহাইড উৎপন্ন হয়েছে, এই দুটি যৌগের সক্রিয়তা বেঞ্জিন এর সক্রিয়তার চেয়ে কম হয়ে থাকে। এবার দেখো আবেশীয় ফল কি। লক্ষ্য করো যে কার্বনের সাথে যে এক্স পরমাণু যুক্ত আছে, এই এক্স পরমাণু দ্বারা সিগমা বন্ধনের যে প্রবারীকরণ হয় সেটাকে বলা হয়ে থাকে আবেশীয় ফল। আবেশীয় ফল দুই ধরনের হয়ে থাকে, ধনাত্মক এবং ঋণাত্মক আবেশীয় ফল। যদি কার্বনের সাথে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু সংযুক্ত থাকে, সেই ক্ষেত্রে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর দিকে সিগমা বন্ধনের ইলেকট্রন যুগলের স্থানান্তরের ফলে সিগমা বন্ধনের যে প্রবারীকরণ হয় সেটাকে বলা হয়ে থাকে ঋণাত্মক আবেশীয় ফল। আবার যদি এরকম হয়, পাশের এটা লক্ষ্য করো যে অ্যালকাইল মূলক থেকে ইলেকট্রন ঘনত্ব সিগমা বন্ধনের কার্বন পরমাণুর দিকে যদি স্থানান্তরিত হয় সেটাকে বলা হয়ে থাকে অ্যালকাইল মূলকের ধনাত্মক আবেশীয় ফল। এরপরে দেখো ম্যাসোমারিক ফল। কার্বন পরমাণু ও অধিক তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর মধ্যবর্তী পাই বন্ধনের ইলেকট্রন যুগল অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর দিকে স্থানান্তরিত হয়ে পাই বন্ধনের যে ওভারায়ন ঘটে সেটাকে বলা হয়ে থাকে ম্যাসোমারিক ফল। একান্ত সিগমা বন্ধন ও পাই বন্ধনের কার্বন শিকলের সাথে এ ধরনের ঋণাত্মক পরমাণু যুক্ত থাকলে পাই ইলেকট্রনের স্থানান্তর সহজে হয়, এবং এই কনজুগেট পাই বন্ধন ম্যাসোমারিক ফলের সহায়ক বলে একে কনজুগেট ফলও বলা হয়ে থাকে। আবেশীয় ফলের মতোই ম্যাসোমারিক ফলও দুই ধরনের হয়ে থাকে, ধনাত্মক ম্যাসোমারিক ফল ও ঋণাত্মক ম্যাসোমারিক ফল। তোমরা এখানে কিছু ঋণাত্মক ম্যাসোমারিক ফলের উদাহরণ দেখতে পাচ্ছ। লক্ষ্য করো যে প্রথমে যে কার্বনিল মূলক রয়েছে, এক্ষেত্রে কার্বন এবং অক্সিজেন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন রয়েছে। এক্ষেত্রে অক্সিজেন পরমাণুর
তড়িৎ ঋণাত্মকতা কার্বনের চেয়ে বেশি হওয়ার কারণে বায়ুবন্ধনের ইলেকট্রন যুগল অক্সিজেন পরমাণুর দিকে স্থানান্তরিত হয়ে যে পলায়ন হবে সেটাকে বলা হচ্ছে ঋণাত্মক মেসোমারিক ফল। আবার ধনাত্মক মেসোমারিক ফল বিশিষ্ট কিছু মূলকের উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ। এরকম একটি মূলক যদি একান্তর দ্বিবন্ধন বিশিষ্ট কোনো কার্বন শিকল অথবা বলয়ের সাথে সংযুক্ত থাকে, সেক্ষেত্রে এই মূলকের সাথে যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল রয়েছে সেই ইলেকট্রন যুগল ওই একান্তর দ্বিবন্ধন বিশিষ্ট কার্বন শিকল বা বলয়ের দিকে স্থানান্তরিত হবে, সেটাকে বলা হয়ে থাকে ধনাত্মক মেসোমারিক ফল। এরপর দেখো বেঞ্জিনের দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। প্রথম প্রতিস্থাপকের উপস্থিতিতে বেঞ্জিন বলয়ের দ্বিতীয় প্রতিস্থাপকটি বলয়ের কোন অবস্থানে প্রবেশ করবে তা বলয়ে উপস্থিত প্রথম প্রতিস্থাপকের প্রকৃতির উপর নির্ভর করে। এক্ষেত্রে তিনটি জায়গায় প্রতিস্থাপন ঘটতে পারে, যেমন অর্থ, মেটা, প্যারা। কিন্তু এই তিনটি সক্রিয় স্থানে একই সাথে প্রতিস্থাপন ঘটতে পারে না। দুটি বা একটি অবস্থানে প্রতিস্থাপন ঘটতে পারে, তবে সেটা অবশ্যই প্রথম প্রতিস্থাপকের প্রকৃতির উপর নির্ভর করবে। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো যে বেঞ্জিন বলয়ে আগে থেকে যে প্রতিস্থাপকটি উপস্থিত আছে সেই প্রতিস্থাপকের এমন স্থান নির্দেশক প্রভাব বিবেচনা করে এদেরকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, দুই হচ্ছে মেটা নির্দেশক গ্রুপ। এরপর দেখো বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক। ধনাত্মক আবেশীয় ফল বিশিষ্ট মূলকগুলো বেঞ্জিন বলয়ে যুক্ত থাকলে সেই মূলকগুলো বেঞ্জিন বলয়কে ইলেকট্রন দান করে বেঞ্জিন বলয়ের অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। এতে করে বেঞ্জিন বলয়টি সক্রিয় হয়ে ওঠে। এই প্রক্রিয়াকে বলা হয়ে থাকে বেঞ্জিন বলয় সক্রিয়করণ এবং মূলকটিকে বলা হয়ে থাকে বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক বা অর্থ প্যারা নির্দেশক মূলক। তোমরা এখানে কিছু অর্থ প্যারা নির্দেশক মূলকের উদাহরণ দেখতে পাচ্ছ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখবে সাধারণত যে সকল মূলকের গাঠনিক সংকেতে একক বন্ধন বা সিগমা বন্ধন থাকে সেই মূলকগুলো সাধারণত বেঞ্জিন বলয় সক্রিয়কারী বা অর্থ প্যারা নির্দেশক মূলক হয়ে থাকে। অর্থ প্যারা নির্দেশক মূলকের বৈশিষ্ট্য: এক নম্বর, অর্থ প্যারা নির্দেশক মূলকের ধনাত্মক আবেশীয় ধর্ম থাকে। দুই নম্বর হচ্ছে অর্থ প্যারা নির্দেশক মূলকের কমপক্ষে একটি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকে যা ধনাত্মক মেসোমারিক ফল ঘটাতে পারে। এরপর দেখো বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। ঋণাত্মক আবেশীয় ফল বিশিষ্ট মূলকগুলো বেঞ্জিন বলয়ে যুক্ত থাকলে সেই মূলকগুলো বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নিয়ে বেঞ্জিন বলয়ের অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে। কিন্তু মেটা অবস্থানে তুলনামূলকভাবে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে, সেই সব মূলককে বলা হয়ে থাকে নিষ্ক্রিয়কারী বা মেটা নির্দেশক মূলক বলা হয়ে থাকে। এখানে কিছু মেটা নির্দেশক মূলকের উদাহরণ দেখতে পাচ্ছ। মনে রাখবে যে যে সকল মূলকের গাঠনিক সংকেতে পাই বন্ধন থাকে সেই সকল মূলকগুলো সাধারণত মেটা নির্দেশক মূলক হয়ে থাকে। মেটা নির্দেশক গ্রুপের বৈশিষ্ট্য: মেটা নির্দেশক গ্রুপে অক্সিজেন পরমাণুর সাথে দ্বিবন্ধন থাকে অথবা কার্বন নাইট্রোজেন পরমাণুর মধ্যে ত্রিবন্ধন থাকে। এখানে লক্ষ্য করো যে টলুইনের বেঞ্জিন বলয়ে মিথাইল মূলকের প্রভাব। মিথাইল মূলকের ধনাত্মক আবেশীয় ফলের প্রভাবে বেঞ্জিন বলয়কে ইলেকট্রন প্রদান করে।
ফলে বেনজিন বলয়টি অধিক সক্রিয় হয়। এখানে লক্ষ্য করো যে মিথাইল মূলকে কিন্তু কোনো নিঃসঙ্গ ইলেকট্রন যুগল নেই, কিন্তু এখানে কার্বন এবং হাইড্রোজেন পরমাণুর মধ্যে যে ইলেকট্রন যুগল, সেই ইলেকট্রন যুগল ভেঙে চক্রের দিকে স্থানান্তরিত হচ্ছে। এটাকে বলা হয়ে থাকে হাইপার কনজুগেটিভ বা বন্ধনবিহীন অনুরণন। এবং এখানে দ্বিবন্ধন হওয়ার পাশাপাশি দেখা যাচ্ছে যে পাশের যে দ্বিবন্ধনটি আছে সেটা ভেঙে পরবর্তী কার্বনের উপর স্থানান্তরিত হচ্ছে। এভাবে এখানে দ্বিবন্ধন হয়ে যাচ্ছে, এই ইলেকট্রন দিয়ে আবার এখানে একটি বন্ধন হচ্ছে এবং এই বন্ধনটা ভেঙে পাশের কার্বনে স্থানান্তরিত হচ্ছে। তাহলে এখানে দ্বিবন্ধন হয়ে গেল এবং এই ইলেকট্রন যুগল এই কার্বনের উপর আসলো, এটা আবার এখানে এই দুটি কার্বনের মধ্যে দ্বিবন্ধন সৃষ্টি করে এবং এই বন্ধনটি ভেঙে এই কার্বনের উপরে স্থানান্তরিত হয়। এবং সবশেষে যেটা দেখা যাচ্ছে যে এই ইলেকট্রন যুগল এই দুটি কার্বনের মধ্যে বন্ধন সৃষ্টি করে এবং এই দ্বিবন্ধনটি ভেঙে এখানে স্থানান্তরিত হয়, ফলে কার্বন হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়ে যায়। তাহলে এই মিথাইল মূলকের উপস্থিতিতে বেনজিন বলয়ে দেখা যাচ্ছে যে লক্ষ্য করে যে অর্থ অবস্থান, এখানে প্যারা অবস্থান এবং এই অর্থ অবস্থানে ইলেকট্রন অবস্থান করছে, অর্থাৎ ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। এই জন্য ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় ইলেকট্রোফাইলের অনুপ্রবেশ এই অর্থ এবং প্যারা অবস্থানে ঘটে থাকে। তোমরা এখানে উদাহরণ লক্ষ্য করো, দেখো টোলুইনের নাইট্রেশনে যেটা দেখা যাচ্ছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কারো সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে অর্থ অবস্থানে একটি নাইট্রোমূলকের অনুপ্রবেশ ঘটেছে এবং প্যারা অবস্থানে একটি নাইট্রোমূলকের অনুপ্রবেশ ঘটে উৎপন্ন হয়েছে অর্থ নাইট্রোটোলুইন এবং প্যারা নাইট্রোটোলুইন। পরের রিঅ্যাকশনটি দেখতে পাচ্ছ যে হ্যালোজেন বাহকের উপস্থিতিতে বেনজিন টলুইনের সাথে ক্লোরিনের বিক্রিয়াতেও অর্থ এবং প্যারা অবস্থান থেকে একটি করে হাইড্রোজেন ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হয়ে অর্থ ক্লোরোটোলুইন এবং প্যারা ক্লোরোটোলুইন উৎপন্ন হয়েছে। এরপরে দেখো বেনজিনে ফেনলের বেনজিন বলে ওইস মূলকের প্রভাব। ফেনল অণুতে ওইস মূলকের ধনাত্মক মেসোমারিক ফলের মাধ্যমে ওইসের সাথে যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল রয়েছে সেই নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বেনজিন বলয়ের দিকে স্থানান্তর করে, ফলে এখানে দ্বিবন্ধন হচ্ছে এবং পাশের এই পাই বন্ধনটি ভেঙে এই কার্বনের উপরে স্থানান্তরিত হচ্ছে। তাহলে এখানে দ্বিবন্ধন হয়ে গেল এবং অক্সিজেন পরমাণুতে একটি ধনাত্মক চার্জ সৃষ্টি হলো এবং এই বন্ধনটি ভেঙে এই কার্বনের উপর আসাতে এখানে এক জোড় ইলেকট্রন চার্জ সহ অবস্থান করছে। এরপরে দেখো যে এই ইলেকট্রন জোড় আবার এখানে বন্ধন করবো, এই বন্ধনটা ভেঙে এই কার্বনের উপরে স্থানান্তরিত হয়েছে, এই যে দ্বিবন্ধন হয়েছে এবং এই ইলেকট্রন যুগল এখানে এসেছে। আবার এই ইলেকট্রন যুগল এখানে বন্ধন করবো, সাথে সাথে এই পাই বন্ধনটি ভেঙে এই কার্বনের উপরে স্থানান্তরিত হয়েছে এবং পরবর্তীতে এই ইলেকট্রন যুগল এখানে বন্ধন করেছে এবং পাই বন্ধনটি ভেঙে আগের অবস্থানে চলে গিয়েছে। তাহলে এক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে যে ওইস মূলকের উপস্থিতিতে বেনজিন বলয়ের অর্থ প্যারা এবং এই অর্থ অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। এজন্য এক্ষেত্রেও এই ওইস মূলকের উপস্থিতিতে ফেনলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন এই অর্থ এবং প্যারা অবস্থানে ঘটবে। আমরা উদাহরণ দেখি, ফেনলের নাইট্রেশন ও হ্যালোজেনেশনের ক্ষেত্রে লক্ষ্য করো যে ফেনলকে যদি নাইট্রেশন করানো হয় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সেক্ষেত্রে অর্থ এবং প্যারা অবস্থান থেকে হাইড্রোজেন নাইট্রোমূলক দিয়ে প্রতিস্থাপিত হয়ে অর্থ নাইট্রো ফেনল এবং প্যারা নাইট্রো ফেনল উৎপন্ন হয়েছে। এরপরের বিক্রিয়াটি লক্ষ্য করো যে হ্যালোজেন বাহকের অনুপস্থিতিতে ফেনলের সাথে ব্রোমিনের বিক্রিয়ায় ওইস মূলকের উপস্থিতিতে ফেনলের অর্থ এবং প্যারা অবস্থানগুলো অধিক সক্রিয় থাকার কারণে
তিনটি অবস্থান থেকেই তিনটি হাইড্রোজেন ব্রোমিন দিয়ে প্রতিস্থাপিত হয়ে 2,4,6 ট্রাইব্রোমো ফেনল উৎপন্ন হয়। এরপর তোমরা আরেকটি অর্থপ্যারা নির্দেশক বা বেঞ্জিন বলয়ে সক্রিয়কারী মূলক দেখতে পাচ্ছ, অ্যানিলিনের বেঞ্জিন বলয়ে অ্যামিনো মূলকের প্রভাব। এটাও ফেনলের মতোই। এক্ষেত্রেও লক্ষ্য করো যে অ্যানিলিনে নাইট্রোজেন পরমাণুতে মুক্ত ইলেকট্রন রয়েছে, সেই নিঃসঙ্গ ইলেকট্রন যুগল একান্তর দ্বিবন্ধন বিশিষ্ট বেঞ্জিন বলয়ের দিকে স্থানান্তরিত হয়েছে এবং এক্ষেত্রে রেজোনেন্সটি পুরোপুরি ফেনলের অনুরূপ হওয়ার কারণে আমি এখানে বিস্তারিত বলবো না। এখানে লক্ষ্য করো যে এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে অ্যামিনো মূলকের উপস্থিতিতে যে অনুরণন হয়েছে সেই অনুরণন কাঠামোতেও দেখা যাচ্ছে এই যে অর্থ প্যারা এবং এই অর্থ অবস্থানে ইলেকট্রন বেগের ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। এই জন্যই এই অ্যামিনো মূলকের উপস্থিতিতে বেঞ্জিন বলয়ে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনও এই অর্থ এবং প্যারা অবস্থানে ঘটে থাকে। এখানে উদাহরণ দেখতে পাচ্ছ অ্যানিলিনের নাইট্রেশন ও হ্যালোজেনেশন। আমরা যদিও বলেছি যে অ্যামিনো মূলক অর্থ প্যারা নির্দেশকমূলক, কিন্তু এই বিক্রিয়াতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে মেটা অবস্থানে কিন্তু প্রতিস্থাপন ঘটেছে। এর কারণ হচ্ছে যে অ্যানিলিনের সাথে অ্যাসিড প্রদত্ত প্রোটনের বিক্রিয়ায় যে অ্যানিলিনিয়াম আয়ন উৎপন্ন হয়, সেই অ্যানিলিনিয়াম আয়নটা হচ্ছে মেটা নির্দেশক। এই জন্যই অ্যানিলিনের নাইট্রেশন মেটা অবস্থানে ঘটে থাকে। এরপরে দেখো এই বিক্রিয়াটি ফেনলের অনুরূপ। হাইড্রোজেন বাহকের উপস্থিতিতে অ্যানিলিনের সাথে ব্রোমিনের বিক্রিয়ায় অর্থ এবং প্যারা অবস্থান থেকে তিনটি হাইড্রোজেন ব্রোমিন দিয়ে প্রতিস্থাপিত হয়ে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন উৎপন্ন হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, অ্যানিলিন থেকে প্যারানাইট্রো অ্যানিলিন প্রস্তুতি, এই বিক্রিয়াটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা তোমার প্রয়োগমূলক প্রশ্নে আসে, এই জন্য আমি এই রিঅ্যাকশনটি এখানে উপস্থাপন করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে অ্যানিলিনকে অ্যাসিটিক অ্যাসিড ও ইথানোয়িক অ্যানহাইড্রেট সহযোগে যদি অ্যাসাইলেশন করা হয়, প্রথমে উৎপন্ন হয়েছে অ্যাসিটানিলাইট। এটাকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রেশন করলে অর্থনাইট্রো অ্যাসিটানিলাইট ও প্যারানাইট্রো অ্যাসিটানিলাইট উৎপন্ন হয়েছে। তারপরে সমাণু দুটোকে পৃথক করে যদি অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ করা হয়, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন NH-এর সাথে যুক্ত হয়ে NH2 হয়ে উৎপন্ন হয়েছে প্যারানাইট্রো অ্যানিলিন, আর এই OH-টা এটার সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয়েছে অ্যাসিটিক অ্যাসিড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অ্যানিলিন হতে সালফানিলিক অ্যাসিড প্রস্তুত। এটিও একটি ইম্পর্ট্যান্ট রিঅ্যাকশন। ধূময়মান সালফিউরিক অ্যাসিড সহযোগে যদি অ্যানিলিনকে সালফোনেশন করানো হয়, সেক্ষেত্রে এই OH আর এখান থেকে এই প্যারা অবস্থান থেকে একটি হাইড্রোজেন মিলে হয় পানি, এবং সালফোনিক অ্যাসিড মূলকটি প্যারা অবস্থানে যুক্ত হয়ে উৎপন্ন হয়েছে সালফানিলিক অ্যাসিড। তো শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা দেখব যে নাইট্রোবেঞ্জিনের বেঞ্জিন বলয়ে নাইট্রোমূলকের প্রভাব। নাইট্রোমূলকটি হচ্ছে ঋণাত্মক মেসোমারিক ফল বিশিষ্ট একটি মূলক। এই ধরনের মূলক যদি বেঞ্জিন বলয়ে উপস্থিত থাকে, সেক্ষেত্রে বেঞ্জিন বলয় থেকে পাই ইলেকট্রন নিজের দিকে আকৃষ্ট করে, যে কারণে বলয়ের অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। তখন তুলনামূলকভাবে মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, তাই ইলেকট্রোফাইল উক্ত মেটা অবস্থানে প্রতিস্থাপন ঘটাতে পারে। এখানে লক্ষ্য করো, নাইট্রোমূলকের উপস্থিতিতে বেঞ্জিন বলয়ে যে অনুরণন হয়েছে, এখানে লক্ষ্য করো যে এখান থেকে এই পাই বন্ধনটি ভেঙে কার্বন নাইট্রোজেনের মধ্যে দ্বিবন্ধন হয়েছে, এবং নাইট্রোজেন অক্সিজেনের মধ্যকার দ্বিবন্ধনটি অক্সিজেন পরমাণুতে স্থানান্তরিত হয়ে এটা আংশিক ঋণাত্মক চার্জ লাভ করেছে। এরপর দেখো এই পাই বন্ধনটি ভেঙে এখানে আসছে, এখানে দ্বিবন্ধন হয়ে গেল এবং এখানে ধনাত্মক চার্জ লাভ করেছে। আবারও এই পাই ইলেকট্রনটা এখানে স্থানান্তর করা হয়েছে, তখন এখানে ধনাত্মক চার্জ লাভ করেছে।
এবং সবশেষে যেটা দেখা যাচ্ছে, এখান থেকে ইলেকট্রন যুগল নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন করছে, আর এই কার্বন নাইট্রোজেনের দ্বিবন্ধনটি ভেঙে এখানে দ্বিবন্ধন সৃষ্টি করছে। তাহলে এক্ষেত্রে তোমরা লক্ষ্য করো যে এই অনুরণন কাঠামোতে দেখা যাচ্ছে যে এই অর্থ এখানে প্যারা এবং এই অর্থ অবস্থানে ধনাত্মক চার্জ, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন সরে গিয়েছে, অর্থাৎ ইলেকট্রন মেঘের ঘনত্ব হ্রাস পেয়েছে। তাহলে তুলনামূলকভাবে 3 এবং 5 অর্থাৎ মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকার কারণে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ওই মেটা অবস্থানে হয়ে থাকে। এখানে তোমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছ, নাইট্রোমূলকের উপস্থিতিতে নাইট্রোবেনজিনের যদি নাইট্রেশন করানো হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেটা অবস্থান থেকে একটি হাইড্রোজেন পরমাণু নাইট্রোমূলক দিয়ে প্রতিস্থাপিত হয়ে এখানে উৎপন্ন হয়েছে মেটা ডাইনাইট্রোবেনজিন। তবে শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ। আজ এখানেই শেষ করছি। তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।